নমস্কার, সুপ্রভাত। সিংহাসনের মহাসংগ্রামে আমি অয়ন। এতদিন ধরে ভোট, তীব্র গরম, কখনো বৃষ্টি, সব লড়াই, অশান্তি, আজকে তার মীমাংসা। কি হবে? ঘন ঘন রেজাল্ট আসতে শুরু করবে। এখানে ফুল কি বদলাবে, নাকি জোড়া ফুলেই আস্থা রাখবেন মানুষ? আর মোদী সরকার আবার ফিরে আসবে, নাকি দাবি মতো ইন্ডিয়া ক্ষমতায় আসবে? এই সব থাকবে। আবার আপনাদের বলি, এই যে নিউজ 18 বাংলা, নেটওয়ার্ক 18-এ সব থেকে আগে সমস্ত রেজাল্ট আমরা তাড়াহুড়ো করি না। ধীরে সুস্থে সঠিক তথ্য জানার জন্য শুধুমাত্র নিউজ 18 বাংলায় চোখ রাখুন। এই যে দেখছেন লোকসভার চিত্র দেখছেন, এখন কিন্তু সাদা, এরপরে রঙে রঙে ভরে উঠবে, কোথাও গেরুয়া, কোথাও সবুজ। এই রকম ভাবেই গোটা পার্লামেন্ট ভরে উঠবে আর কয়েক ঘন্টার মধ্যেই। অর্থাৎ এই লোকসভায় কারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে তা আর কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে। প্রথমেই চলে যাব এক এক করে বিভিন্ন কেন্দ্রে, গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে, গুরুত্বপূর্ণ গণনা কেন্দ্রে, গুরুত্বপূর্ণ এলাকায়, গুরুত্বপূর্ণ কেন্দ্রে। প্রথমেই চলে যাব বহরমপুর। অধীর কি গড় ধরে রাখতে পারবেন, নাকি ইউসুফ পাঠান তৃণমূলের নতুন ভাবে উঠে আসবে তৃণমূল বহরমপুর লোকসভা কেন্দ্রে? এবং ফাঁকতালে বিজেপি কি বেরিয়ে যেতে পারে? সব নিয়ে আসবো উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, দেখো, বহরমপুর যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রের যে গণনা বহরমপুর গার্লস কলেজ সেখানে শুরু হবে। ইতিমধ্যেই এজেন্ট তারা প্রবেশ করেছেন ভেতরে। কিছুক্ষণের মধ্যেই সেই ইভিএম খুলবে এবং সেই ইভিএম খোলার জন্য যা প্রস্তুতি নেওয়ার, প্রত্যেক প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে। নিরাপত্তা বলয় যথেষ্ট স্ট্রং, ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়, এবং দেখতে পাচ্ছি প্রত্যেককে কিন্তু একদম তল্লাশি করে তারপরে ভেতরে ঢুকতে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। প্রত্যেকের আই কার্ড চেক করে ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে একটা বিষয় যে একদম শুধুমাত্র এজেন্টরা ঢুকেছে, এর কিছুক্ষণের পর থেকেই যে ইভিএম, সেই ইভিএম খোলা হবে। মেন যে ইভিএম এর সঙ্গে যে মাস্টার মেশিন তার সঙ্গে কানেক্ট করা হবে, তারপর থেকে কিন্তু আস্তে আস্তে সেই খবরগুলো, যেরকম তুমি বলছিলে, সেই খবর আসতে শুরু করবে। প্রস্তুতি কিন্তু একদম সম্পন্ন। এখন অপেক্ষা ইভিএম খোলার। একদম, আর মাত্র 1 ঘন্টারও কম সময়। এখন অপেক্ষা ইভিএম খোলার। তারপরে ঘন ঘন আসবে রেজাল্টের আপডেট। আরো একটা কেন্দ্রে চলে যাব, দিলীপ ঘোষের কেন্দ্র বর্ধমান দুর্গাপুর। মেদিনীপুর দেয়নি বিজেপি তাকে, বর্ধমান দুর্গাপুর থেকে প্রার্থী হয়েছিলেন তার প্রতিদ্বন্দ্বী কীর্তি আজাদ, বিশ্বকাপ জয় করেছিলেন। তার হাতে কি কাপ উঠবে, নাকি দিলীপ ঘোষ বারবার বলে আসছেন, গতকালও বলেছেন যে তৃণমূলকে হারাতে বেশিক্ষণ সময় লাগবে না। শরদিন্দুর কাছে চলে যাব। শরদিন্দু, যেটা বলছিলাম বহরমপুরের ক্ষেত্রেও বলছিলাম, দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুরে, সুরিন্দর সিং আলুওয়ালিয়া এর আগেই জয়লাভ করেছিলেন এই কেন্দ্র থেকে। দিলীপ ঘোষ তার নিজের জমি হয়তো পাননি, কিন্তু এই জমিতে কি পদ্ম ফুল ফোটাতে পারবেন? আবার কি মনে হচ্ছে? দেখো অয়নদা, যেদিন থেকে তার নাম এই কেন্দ্রের জন্য ঘোষিত হয়েছে সেদিন থেকেই তিনি কিন্তু দাপট দেখিয়েছেন। কখনো মাঠে ছক্কা হাঁকিয়েছেন, কখনো বিভিন্নভাবে তিনি কিন্তু প্রচারে এসেছেন এবং তিনি জনসংযোগ করে গেছেন তার বক্তব্য বরাবর। এবং গতকালও তুমি যেমনটি বললে, তিনি বলেছেন তিনি জয় নিশ্চিত করছেন। অন্যদিকে কীর্তি আজাদ, তাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে এবং তিনিও জয়ের ব্যাপারে আশাবাদী। এবং আমরা সকাল থেকেই দেখছি এই যে বর্ধমানের ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি ইউআইটিতে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের ভোট গণনা হবে। এবং সকাল থেকেই আমরা দেখছি কিন্তু দিলীপ ঘোষ তিনি নিজে উপস্থিত থেকে তাদের দলের এজেন্টদের তিনি কিন্তু ভেতরে ঢোকাচ্ছেন। সব মিলিয়ে তার মধ্যে সেই তৎপরতা এখনও দেখা যাচ্ছে।
বেলা বাড়লেই বোঝা যাবে কে এগিয়ে থাকছেন, দিলীপ ঘোষ নাকি কীর্তি আজাদ। সেই কিন্তু আস্তে আস্তে যত বেলা গড়াবে ততই কিন্তু চিত্রটা পরিষ্কার হয়ে যাবে, এমনটাই মনে করা হচ্ছে। অয়নদা। অবশ্যই আর মাত্র কয়েক মিনিট, তারপরেই নিউজ 18 বাংলায় সব থেকে আগে, আবার বলছি, আমরা তাড়াহুড়ো করি না, আমরা ধীরে সুস্থে সঠিক রেজাল্ট দেখাই। আমাদের রেজাল্টই সব থেকে আগে এবং নির্ভুল আমরা দেখাই আপনাদেরকে, এবং আজকেও তাই দেখাবো। দিলীপ ঘোষ কি বলেছেন আজকে গণনার আগে, দেখুন। বুঝে গেল এখনো এজেন্টরা ঢুকতেই পারেনি, কোথায় টেবিল লাগবে, কোথায় রেজিস্ট্রি হবে, কোথায় চেক আপ হবে, সেটাই ঠিক করতে পারছেন না সরকারি লোকেরা, পুলিশের লোকেরা। একবার ভেতরে টেবিল, একবার বাইরে টেবিল, এখানে 200-300 লোক অলরেডি লাইনে দাঁড়িয়ে আছে, প্রায় 1500, 1200-1300-1400 লোক ভেতরে যাবে, কখন যাবে এই সিস্টেমটা। এখন হঠাৎ সিস্টেম চেঞ্জ হচ্ছে সকালবেলা, সেজন্য আমিও দাঁড়িয়ে আছি গেটে। আপনাদের সব এজেন্টরা সবাই হ্যাঁ, সবাই আসছে, ছিল রাত্রে এখানে সব বাসে করে আসছে। তো এত দেরি করলে 700-1000 বেজে যাবে ঢোকাতে। আবার বলছি, রেজাল্টে আমরাই এগিয়ে থাকি সব সময়। আমরাই বলি নিউজ 18 বাংলায় সব সময় আপনারা চোখ রাখুন, কারণ সঠিক তথ্য আমরাই তুলে ধরি। এবং শুধু তাই নয়, আবার বলছি, আমরা তাড়াহুড়ো করি না, কিন্তু সঠিক রেজাল্ট আপনাদের সামনে তুলে ধরি। এবার মহাভারতের লড়াই যেখানে হয়েছে, আর এক মহাভারত। অর্জুন পার্থ বারাকপুর কেন্দ্রে, অর্জুন সিং টিকিট পাননি, তৃণমূলের টিকিট পাননি, অভিমানে ক্ষোভে চলে গেলেন বিজেপিতে, তারপর টিকিট পেলেন। আর এই রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক, তিনি এবার ক্যান্ডিডেট। চলে যাব সরাসরি পারাদীপের কাছে। পারাদীপ, কি মনে হচ্ছে? পার্থ ভৌমিক তিনি সেচ মন্ত্রী, কিন্তু অর্জুন সিং গত লোকসভা ভোটে দাপিয়ে বেরিয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন। আজকে সোমনাথ শ্যামকেও দেখতে পাচ্ছি, এই সোমনাথ শ্যামের বিরুদ্ধে অর্জুন সিং বিষোদ্গার করেছেন বারবার। কি হতে পারে? অয়ন, কাটে কে টক্কর যা বলে, কাটে কা টক্কর বলতে যা বোঝায়, কাটে একদম কা টক্কর। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র কিন্তু সেটাই হচ্ছে। এবং এই মুহূর্তে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্র ঠিক তার বাইরে আমি রয়েছি, এবং আমার সঙ্গে রয়েছেন এখানে অর্জুন সিং যেমন রয়েছেন, বিজেপির সমর্থকরা রয়েছেন। আমি আমার ক্যামেরা পার্সন তাকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো, দেখাতে বলবো যে তৃণমূলে যারা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন। তৃণমূল প্রার্থী যিনি পার্থ ভৌমিক, তিনি আসেননি, কিন্তু জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যাম তিনি এসে উপস্থিত হয়েছেন। এবং এখানে স্লোগান, পাল্টা স্লোগানের চরম উত্তেজনা। কি মনে হচ্ছে আজকে, কি মনে হচ্ছে? স্লোগান দিচ্ছে, কি বলবেন? जो जैसा करेगा वैसा पाएगा। আমরা রেডি আছি, যে যে ভাষায় বুঝবে সে ভাষা বোঝাবো। কিছুক্ষণ আগে দেখলাম গণনা কেন্দ্রের বাইরে বহিরাগতদের বার করে দিয়েছে বিজেপি কর্মীরা, কি বলবেন? বিজেপি কর্মীরা বহিরাগতদেরকে বার করে দিয়েছে, তারা অনেক সংখ্যায় ঢুকেছিল, তাদেরকে বার করে দেওয়া হয়েছে। যে নিয়ম আছে সেটা পালন করা হয়েছে। যে যাকে ইলেকশন কমিশন এলাউ করবে সেই তো যাবে, যারা ইলেকশন কমিশন এলাউ করবে না সে কি করে যাবে? ব্যারাকপুর কেন্দ্রে লাস্ট কয়েকদিন ধরে অশান্তি হচ্ছে, আজকে ফল ঘোষণা, কি মনে হয়? যা হবে দেখা যাবে। কি মেসেজ থাকবে? মেসেজ আছে সবাই শান্তিতে থাকুক। কিন্তু একটু আগে ওই স্লোগান, পাল্টা স্লোগান চলছিল। হতেই পারে, স্লোগান না হওয়ার কি আছে? কেউ যদি স্লোগান দেবে তার জবাব পাবে না। অর্জুন সিং খানিকটা রিল্যাক্স মোডে চা খাচ্ছেন, চা একদম চুমুক গলা দিচ্ছেন, ভিজিয়ে এই মুহূর্তে চলে যাবো নিচ্ছেন সোমনাথ অর্জুন শ্যামের কাছে। সিং, এবং বললেন, তোমাকে আশ্বস্ত করলেন গায়ে হাত দিয়ে, যা হবে দেখা যাবে। কোথায় যাচ্ছ এখন? সোমনাথ শ্যামের দিকে? সময় মতন আসবেন, ভোট শুরু হওয়ার আগে ঠিক দেখবেন ঢুকে যাবেন। কি মনে হচ্ছে? মানে একটু আগে আমরা দেখছিলাম স্লোগান, পাল্টা স্লোগান, মানে উত্তেজনা তো চরমে, কাউন্টিং এখনো শুরু হয়নি। না না, কোনো উত্তেজনা নেই, একদম শান্ত পরিবেশ। ব্যারাকপুর লোকসভায় ঐতিহাসিক ইলেকশন হয়েছে, যেখানে একটা চর থাপ্পড়ও হয়নি। শুধু মানে বিদায়ী সাংসদ যিনি আছেন তিনি অশ্লীল ভাষা প্রয়োগ করেছে সাধারণ মানুষের উপরে। তাছাড়া আমাদের প্রেসাইডিং অফিসারকে বলেছে মেরে ফাটিয়ে দেবো, গুলি মেরে দেবো, বোম মেরে দেবো। এটা একটা বিদায়ী সাংসদের কথা ছিল না। গত কদিন ধরে আমরা দেখছি ভাটপাড়া, নৈজাটি ব্যাপক হারে বোমবাজি হয়েছে, ব্যাপক হারে সেখানে ভাঙচুর হয়েছে, অশান্তি হয়েছে। না না, ব্যাপক হারে কিছু হয়নি। একটা লাগে বোম চলেছে হচ্ছে ওই ব্যারাকপুরের যিনি বিজেপির ইলেকশন এজেন্ট তার বাড়ির সামনে, বড় কারিগর ভাবলো যে একটা বোম চালিয়ে দিয়ে
ইলেকশনটা শেষ হলেই একটা সিআইএসএফ এর টিম তার সাথে থেকে যাবে, এই কারিগরিতে সে বোমটা চালিয়েছে, সেটা প্রমাণ হয়ে গেছে অলরেডি। আর একটা তো নয়াটি ওখানে চালিয়েছে একটু উত্তক্ত করার জন্য, যে মানুষ একটু আমরা দেখছিলাম এখানে স্লোগান, পাল্টা স্লোগান চলছিল। পাল্টা স্লোগান না, যারা সমর্থক তারা, আমি না ওকে, শুনলাম জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম তিনি দায় ঠেললেন অর্জুন সিং এর দিকে, বললেন স্লোগান পাল্টা স্লোগান নয়, যারা সমর্থক তারা স্লোগান দিচ্ছিল। আর অর্জুন সিং বললেন যা হবে দেখা যাবে। আবার ফিরে আসছি, আপনাদের দেখাবো এই যে সাদা লোকসভা দেখতে পাচ্ছেন, একেবারে সাদা, এটাই ভরে উঠবে রঙে, রঙিন হয়ে যাবে। কিন্তু কার দিকে রঙিন হবে সেটার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘন্টা, না আর মাত্র 1 ঘন্টারও কম সময়। তারপরেই শুরু হবে গণনা এবং তারপরে একে একে ভোট গণনার ফলাফল আসবে। আমরাও আপনাদের সঙ্গে আছি, আমরা তাড়াহুড়ো করি না। নিউজ 18 বাংলা সব সময় রেজাল্টে এগিয়ে এবং সঠিক রেজাল্টের জন্য চোখ রাখুন সিংহাসনের মহাসংগ্রামে। একটা ছোট্ট ব্রেক। সিংহাসনের মহাসংগ্রামে রেজাল্ট আউট, আর কিছুক্ষণ অপেক্ষা, তারপরেই ফলাফল। কার দিকে পাল্লা ভারী একবার দেখাবো পার্লামেন্টের ছবিটা। পার্লামেন্টে এই মুহূর্তে সাদা একটা গেরুয়া আছে। সুরাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, সুরাতে শুধু একটা গেরুয়া। তারপরে আর কোন কোন রঙে রঙিন হবে এই নতুন সংসদ ভবন, সেটা আর কিছুক্ষণের অপেক্ষা। তবে এই মুহূর্তে চলে যাব এ রাজ্যের পরিপ্রেক্ষিতে কলকাতা দক্ষিণ। কলকাতা দক্ষিণে যে লড়াই, দেবশ্রী চৌধুরী যিনি আসন পাননি রায়গঞ্জে, তার জেতা আসন তিনি পেয়েছেন কলকাতা দক্ষিণ। কলকাতা দক্ষিণে সিপিআইএম এর সায়রা শাহ হালিম আর তৃণমূলের দীর্ঘদিনের রাজনীতিবিদ মালা রায়। সরাসরি চলে যাব ওখানে কি অবস্থা। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার কথা নির্বাচন কমিশন ইতিমধ্যেই ঘোষণা করেছে। উজ্জ্বলে বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, কি অবস্থা? আমি রয়েছি যাদবপুর লোকসভা কেন্দ্রের জ্যোতিষ রায় যে কলেজ রয়েছে, সেখানেই গণনা কেন্দ্র হচ্ছে এবং এই যে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ নির্বাচন কমিশনের নির্দেশ মেনে গণনা কেন্দ্রের 100 মিটার আগে থেকে যে ব্যারিকেড, পরপর 3টি ব্যারিকেড রয়েছে এবং এই যে জোন, সেই জোনে কোনো রকম ভেহিকেল চলাচল করা যাবে না এবং সেই মতোই এই ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। প্রথমে যে একটা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, তারপর যে রাজ্যের সশস্ত্র পুলিশ এবং তারপর কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায়, কড়া নিরাপত্তায় যে গণনা কেন্দ্র রয়েছে, যেখানে এই গণনা কেন্দ্র হবে এবং এই যাদবপুর লোকসভা কেন্দ্রের 7টি যে বিধানসভা রয়েছে, এই 7টি লোকসভা কেন্দ্রের গণনা হবে। আমি জিজ্ঞেস করেছিলাম কলকাতা দক্ষিণ, আমাকে তাই বলা হয়েছিল। বিশ্বজিৎ, একটু পরিষ্কার করো। আমি যেখানে রয়েছি এখানে যাদবপুর লোকসভা কেন্দ্রেরই গণনা হচ্ছে। যাদবপুর লোকসভা কেন্দ্রের জ্যোতিষ রায় কলেজে আমি রয়েছি এবং সেখানে যাদবপুরের যে 7টি বিধানসভা, সেই 7টি বিধানসভার কেন্দ্রের যে গণনা, সেই গণনা এখানে হবে এবং এখানে মোট বিভিন্ন 14 থেকে 16টি টেবিল রয়েছে বিভিন্ন বিধানসভা ভিত্তিক এবং 20 থেকে 21 রাউন্ড গণনা হবে এবং তারপর সেই প্রতীক্ষিত সেই ফলাফল পাওয়া যাবে। এবং তার আগে এই মুহূর্তে যে খবর, সেটা হচ্ছে যাদবপুর বিধানসভা কেন্দ্রের যে স্ট্রং রুম, সেই স্ট্রং রুম খোলা হয়েছে এবং সেখান থেকে ইভিএম আসছে গণনা, একদম গণনা কেন্দ্রের টেবিলে এবং তারপর গণনা শুরু হবে। তার আগে যে পদ্ধতি, অর্থাৎ নিরাপত্তার যে আঁটোসাঁটো নিরাপত্তা, ত্রিস্তরীয় নিরাপত্তা, সেই নিরাপত্তা বলয় ভেদ করে তা যে গণনা কেন্দ্রের কর্মীরা ঢুকেছেন, তারপর এজেন্টরা, বিভিন্ন প্রার্থীর দলের এজেন্টরা ঢুকেছেন এবং এই মুহূর্তে 7:18 বেজে গেল, 7:18 আর কিছুক্ষণ, তারপরেই গণনা শুরু হবে এই যাদবপুর কেন্দ্রে, যেখানে সায়নী ঘোষ, অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং সৃজন ভট্টাচার্যের মধ্যে লড়াই চলে। এবার উত্তরবঙ্গে একটু যাই। উত্তরবঙ্গে কোচবিহার কেন্দ্র। কোচবিহারে কি হবে? নিশীথ প্রামাণিক তিনি কি জয়লাভ করবেন নাকি জগদীশ বসুনিয়া তিনি তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ফেলে দেবেন
নিশীথ প্রামাণিককে। সরাসরি চলে যাব, বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা কুল কুল ইরন, এর মধ্যে কি উত্তেজনা আছে? হ্যাঁ অয়ন, দেখো ঘড়ির কাঁটা বলছে 7:18 বাজে। এই মুহূর্তে শুধু নয়, গতকাল রাত থেকে এখানে কোচবিহারে কখনো ভারী কখনো অতি ভারী বৃষ্টি হচ্ছে। তাই বৃষ্টি মাথায় নিয়ে পোলিং এজেন্টদের আমরা মাঝে মধ্যেই দেখছি আস্তে আস্তে ভেতরে প্রবেশ করতে। সেক্ষেত্রে একটু লেট প্রক্রিয়া হচ্ছে অবশ্যই। আমি একটা পরিসংখ্যান দিয়ে রাখি যে এখানে কোচবিহার লোকসভা কেন্দ্রে এখানে মূলত দুমুখী লড়াই বলেই রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। তৃণমূলের পক্ষে জগদীশ বসুনিয়া, যিনি এক বিধায়ক, তিনি লড়ছেন। অন্যদিকে নিশীথ প্রামাণিক, প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তার আসন ধরে রাখার লড়াই। ইতিমধ্যেই যে খবর, এখানে প্রায় 19,66,893 জন ভোটার ছিল, তার মধ্যে প্রায় 16,16,000 ভোট পড়েছে। এবং এখানে দুটি কেন্দ্রে গণনা করা হচ্ছে। এই পলিটেকনিক কলেজ, সেখানে যেমন গণনা হচ্ছে, পাশাপাশি কিন্তু এখানে বিটি অ্যান্ড ইভিনিং কলেজ, সেখানেও গণনা হচ্ছে। মাথায় রাখতে হবে দুটি বিধানসভা, একটা হচ্ছে শীতলকুচি, দ্বিতীয় হচ্ছে দিনহাটা। এই দুটি বিধানসভায় সবচেয়ে বেশি 23 রাউন্ড গণনা হবে, বাকিগুলোতে 14 থেকে 15 রাউন্ডের মতো। সব মিলিয়ে 100 রাউন্ডের বেশি গণনা রয়েছে। এবং এই মুহূর্তে যেখানে কর্মীরা তারা আসতে শুরু করেছে, আমি একটু নিরাপত্তার ছবিটাও দেখাই, সুব্রত আমার চিত্র সাংবাদিককে দেখাবো, যে এই মুহূর্তে যে পলিটেকনিক কলেজে আমরা রয়েছি সেখানে সকাল থেকে কঠোর নিরাপত্তা, ত্রিস্তরীয় নিরাপত্তা বলতে হবে। তার কারণ এখানে আসতে গেলে কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব কিংবা দলের সমর্থকদের আসতে দেওয়া হচ্ছে না। যাদের সচিব পরিচয়পত্র রয়েছে তারাই একমাত্র আসতে পারছেন, তারা কিন্তু এই মুহূর্তে নেই। তবে বৃষ্টি মাথায় নিয়ে একের পর এক পোলিং এজেন্ট তারা প্রবেশ করছে এবং সব মিলিয়ে যেটা বলাই যায় যে 8টায় শুরু হওয়ার কথা, কিন্তু এখন দেখার কখন শুরু হয়। অনেকে বুঝতে পারছেন না গণনা কতটা বৃষ্টি বিঘ্নিত হতে পারে, নাকি গণনা একেবারে দুবদার বেগে এগিয়ে চলবে। কারণ এখানেই সব থেকে বেশি রাউন্ডে গণনা, 23 রাউন্ডে গণনা। আর কিছুক্ষণের মধ্যেই ঠিক 8টায় শুরু হবে সিংহাসনের মহাসংগ্রামের রেজাল্ট আউট। গণনার আগেও ভাঙড়ে বিস্ফোরণ, ভাঙড় আছে ভাঙড়েই, ভাঙড়ের চালতাবেড়িয়ায় বিস্ফোরণ, ভাঙড়ে বিস্ফোরণে আহত 5 জন, আহতদের মধ্যে আইএসএফ এর পঞ্চায়েত সদস্য। কথা বলবো প্রতিনিধি কল্যাণের সঙ্গে। আবার বোমা বিস্ফোরণ, কিভাবে, কেন, কি ঘটলো? একেবারেই অনিন্দা জানিয়ে রাখি, ভোটের আগের রাতে কিন্তু বোমা বাঁধার কাজ চলছিল উত্তর কাশীপুর থানার চালতাবেড়িয়া অঞ্চলের এই গ্রামে। এই বোমা বাঁধার সময় হঠাৎই বিস্ফোরণ ঘটে যায়, আর এই বিস্ফোরণে মোট 5 জন আহত হয়। গুরুত্বপূর্ণ বিষয়, এই 5 জনের মধ্যে এলাকার যিনি আইএসএফ এর পঞ্চায়েত সদস্য আজহার উদ্দিন, তিনিও কিন্তু গুরুতর আহত হয়েছে। অর্থাৎ আইএসএফ কর্মীরা যে বোমা বাঁধছিল, একদিকে যেমন পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তারই পাশাপাশি কিন্তু স্থানীয় মানুষজনও এই বিষয়টি জানাচ্ছে। তবে আহত অবস্থায় তাদেরকে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কল্যাণ, যাদবপুর কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ ভাঙড় কলকাতা পুলিশের আয়ত্তাধীন, সেখানে এরকম বোমা উদ্ধার কাজ কি হয়নি? না, ভাঙড়ের ভৌগোলিক পরিস্থিতি যেহেতু এখানে চাষবাস বেশি হয়, তারই পাশাপাশি বন জঙ্গল ভর্তি আছে, ফলে কলকাতা পুলিশ দায়িত্ব নেওয়ার পরও বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করলেও কিন্তু যেহেতু বন জঙ্গল বেশি আছে, ফলে কলকাতা পুলিশের পক্ষেও কোনোভাবে সম্ভব হচ্ছে না। কারণ বোমার ছিল মূলত রাতের অন্ধকারে, সেই সময় পুলিশ রাস্তাতে রাউন্ড দিলেও কোন রকম মাঠ ঘাটগুলিতে রাউন্ড দেওয়া সম্ভব নয়, কারণ সেখানে রাস্তা নেই। এই একটি ভৌগোলিক পরিবেশের কারণেই কার্যত পুলিশও সমস্যার সম্মুখীন হচ্ছে। ফলে রাতের অন্ধকারে মাঠের মাঝখানে বোমা বাঁধার কাজ চালাচ্ছিল আইএসএফ কর্মী সমর্থকেরা। বোমা বিস্ফোরণের ফলে গুরুতর আহত হয় উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী। আর এই মুহূর্তে অগ্নিমিত্রা পল, মেদিনীপুরের প্রার্থী, তিনি কি বলছেন দেখা যাক। দেখুন, আসলে মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে মেদিনীপুর সিট এবং বহু সিট তারা পশ্চিমবঙ্গ থেকে হারতে চলেছে, তাই জন্য কিছুভাবে তো মুখ রক্ষা করতে হবে। সেই জন্যই বলা যে অগ্নিমিত্রা পাল অশান্তি করার চেষ্টা করবে। অগ্নিমিত্রা পাল তো আর শেখ শাহজাহান নয়, অগ্নিমিত্রা পাল তো আর শেখ জাহাঙ্গীর নয় যে পাগলের মতো সে অশান্তি করার চেষ্টা করবে। যদি অন্যায় দেখে তাহলে অবশ্যই অশান্তি করব, প্রতিবাদ জানাবো। প্রতিবাদ জানানোটা তাদের খুব অপছন্দ। কোনো অন্যায় হলে প্রতিবাদ জানালেই তারা খুব বিরক্ত হয়। তাতে তো আমার কিছু করার নেই, প্রতিবাদ জানাবো। অবশ্যই আমার মেদিনীপুরের মানুষ আমার দিকে তাকিয়ে আছে,
আজকে আমাকে এই সিট জিততেই হবে এবং আমি জিতবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। না, আটকানোর কিছু নেই। আমি দেখেছিলাম কিছু কিছু মানুষ ফোন নিয়ে ঢুকছে, তার মধ্যে এডিএমও আছে, সিকিউরিটি নিয়ে ঢুকছে। তা আমি সেটাই বললাম যে আপনি তো বলেছিলেন যে আমরা কেউ ফোন নিয়ে ঢুকতে পারবো না, তাহলে এখন ফোন নিয়ে ঢুকছে। উনি বলে না, ইসিআই থেকে কিছু কিছু মানুষদের পারমিশন অথরাইজ করা আছে ফোন নিয়ে ঢোকার জন্য। উনি যেটা বললেন যে পোস্টাল ব্যালটে যখন কাউন্টিং হবে তখন কোনো একটা ওটিপি আসে, ওই কোড যে স্ক্যান হয়, ওটিপির জন্য ফোনগুলোকে নাকি অথরাইজ করা হয়েছে। কিন্তু আমি কলকাতায় অফিসে ফোন করে এটাও জানলাম যে পোস্টাল ব্যালট হয়ে যাওয়ার পরে আর তারা ফোন ব্যবহার করতে পারে না। তো সেই বিষয়টাও তাদেরকে নজর দিতে বলবো। শেষ মুহূর্ত পর্যন্ত দাবি পাল্টা দাবি সব চলছে। আর আবার খবরে হিরণ, কারণ ঘাটালে স্ট্রং রুমের বাইরে উত্তেজনা, অস্থায়ী কর্মী ঢোকানোর অভিযোগ, যেখানে গতকালই হাইকোর্ট জানিয়ে দিয়েছে অস্থায়ী কর্মীদের কিছুতেই কোনো কাজে লাগানো যাবে না। দেখুন, বেঙ্গল পুলিশ ভিতরে কেন? বেঙ্গল পুলিশ কেন থাকবে ভিতরে? না না, থাকবে না। ইসিআইয়ের গাইডলাইন আছে, সেন্ট্রাল ফোর্স দায়িত্ব দেবে, গেটের বাইরে বেঙ্গল পুলিশ থাকবে। না না না, ইসিআইয়ের গাইডলাইনে পরিষ্কার বলা আছে, ইসিআইয়ের গাইডলাইনে বলা আছে পার্মানেন্ট স্টাফ ছাড়া ভিতরে কেউ ঢুকবে না। উনি 6 জন ক্যাজুয়াল স্টাফ ছাড়া, উনি 6 জন ক্যাজুয়াল স্টাফকে নিয়ে কি করে ঢুকলেন? আপনাকে ইসিআইয়ের গাইডলাইনটি ভঙ্গ করেছেন, হ্যাঁ কি না? আপনি ইসিআইয়ের গাইডলাইন ভঙ্গ করেছেন, হ্যাঁ কি না? যে স্টাফরা ভিতরে আছে তারা কি পার্মানেন্ট অফিসারকে পাঠাবেন? এবার কথা বলবো প্রতিনিধি সুকান্তর সঙ্গে। কার সঙ্গে বাদানুবাদ চলছে এবং কি নিয়ে? অস্থায়ী কর্মী নিয়ে তো বুঝলাম, কিন্তু কি অভিযোগ? দেখো গোয়েন্দা, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস তার কাছেই অভিযোগ করেন হিরণ যে ঘাটাল কলেজ, অর্থাৎ যেখানে কাউন্টিং সেন্টার করা হয়েছে, সেই কাউন্টিং সেন্টারে প্রচুর অস্থায়ী কর্মী ঢুকানো হয়েছে। এই অভিযোগ করেন ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। তার দাবি যে নির্বাচন কমিশনের নিয়ম না মেনে এই অস্থায়ী কর্মীদেরকে ভেতরে ঢোকানো হয়েছে। সেই নিয়েই একটা ঘাটাল কলেজের সামনে বিক্ষোভ বা বচসা শুরু হয়। দীর্ঘক্ষণ এই পরিস্থিতি থাকার পর ঘাটাল মহকুমা শাসক আশ্বস্ত করেন এবং তারপরেই পরিস্থিতি স্বাভাবিক হয়। এক কথায় ঘাটালের যে স্ট্রং রুম, সেই স্ট্রং রুমের সামনে বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় সে অস্থায়ী কর্মী ঢোকার দাবি তুলে একটা বিশৃঙ্খলা তৈরি হয় এবং হিরণের যুক্তিকে কার্যত ছাড়া দিয়ে মহকুমা শাসক। আমরা ভোটের দিন দেখেছি হিরণ দৌড়ে বেরিয়েছেন আর দেব কুল থেকেছেন। আজকেও কি তাই হবে? দেখা যাক। আর মাত্র কিছুক্ষণ, তারপরেই 8টা থেকে শুরু হবে ভোট গণনা। সব জায়গায় সমানভাবে হবে এমনটা নয়, কিন্তু দ্রুত রেজাল্ট আসতে থাকবে। আর আমরা এই নিউজ 18 বাংলা একদম রেজাল্টের জন্য অপেক্ষা করুন। রেজাল্ট আমরাই সব থেকে আগে দেখাই, কোনো তাড়াহুড়ো নয়, কোনো চটজলদি নয়, ঠিকঠাক রেজাল্ট আমরা তুলে ধরি। সব তথ্য সবার আগে পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ 18 বাংলায়। অনেক তো